দেখো, এবার হচ্ছে আমরা ঢাকা বোর্ড 2023 সালে আসা একটা কোশ্চেন সলভ করব। তো আগে হচ্ছে গ নাম্বারটা সলভ করতেছি, কারণ গ নাম্বার কোশ্চেনে যেই টপিকটা এটা আর ঘ নাম্বার কোশ্চেনের টপিকটা দুইটা ভিন্ন টপিক থেকে আসছে। তো এই কারণে ঘ নাম্বারটা আগে তোমাদেরকে সলভ করে দিয়েছি, পরে হচ্ছে ঘ নাম্বারটা একই সাথে সলভ করে দেবে, ঠিক আছে? তো এই গ নাম্বার কোশ্চেনটাতে তোমার কি বলছে দেখো। এখানে হচ্ছে তোমার উদ্দীপকের যে দুইটা মৌল দেওয়া আছে, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে এল। এখানে দেখো n-1 d6, এখানে হচ্ছে ns2, এখানে হচ্ছে তোমার একটা ঝামেলা হইতেছে। দেখো এখানে n এর ভ্যালুটা বলে দেয় নাই। আগের যে কোশ্চেনটা ছিল ওইটা থেকে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে n এর একটা ভ্যালু বলে দিছিল, আমরা ওইখান থেকে কি করছি, ভ্যালু থেকে আমরা খুব সহজে হচ্ছে মৌলগুলো বের করে গেছি। এখানে n এর ভ্যালু বলে না দিলেও এখানে তোমারে বলছে n এর সর্বনিম্ন মান প্রযোজ্য। এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা। এখানে দেখো আমাদের এই কথাটা দ্বারা কি বুঝাইছে একটু বোঝার চেষ্টা করি। তোমার হচ্ছে এখানে যেই মৌলগুলা আছে, মৌলগুলা দুইটাই দেখো কোন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করছে, ডি অরবিটালে। আর ডি অরবিটালের ক্ষেত্রে তোমার একদম সর্বনিম্ন কক্ষপথ কত, এখানে এন বলতে কিন্তু আমরা সাধারণত হচ্ছে কক্ষপথ নাম্বার বলি। তো ডি এর ক্ষেত্রে, আচ্ছা আমি সাদা কালিটা নেই, ডি এর ক্ষেত্রে সর্বনিম্ন যে শক্তিস্তর, সর্বনিম্ন শক্তিস্তর এটা হচ্ছে 3D। কারণ আমরা জানি 2D সম্ভব না। যেহেতু 2D সম্ভব না, তাহলে 3D হচ্ছে সম্ভব, একদম নিচে থেকে আর কি। 3D সম্ভব, 4Dও সম্ভব। তো এই কারণে আমাদের এখানে হচ্ছে 3D নেওয়া যাবে আর কি। তো ডি এর আগে যে সংখ্যাটা হবে এটা হচ্ছে 3। তার মানে এই যে n-1 আছে তোমার, এই n-1 এরটাই তোমার ডি এর আগে। সামনে দেখতেছি আমরা ডি এর আগে 3 হবে, অর্থাৎ n-1 এইটার ভ্যালু হচ্ছে তোমার কত, 3। এটার ভ্যালু যদি 3 হয় তুমি খুব ইজিলি n এর মান পাওয়া যাবে, এটা হচ্ছে 4। ঠিক আছে? তো এখানে আমার দেখো এল এর ক্ষেত্রে তাহলে তোমার কি হবে, n-1, এটার মান হচ্ছে 3। তাহলে লাস্ট যে ইলেকট্রন এটা থাকবে 3d10। আর হচ্ছে n মানে হচ্ছে কত, পেলাম হচ্ছে 4, তাহলে 4s। তো এইখান থেকে হচ্ছে তোমার কি বের করতে হবে, এই এল মূল্যটা বের করতে হবে। পরে এল অবস্থান্তর মূল্য না কেন এটার ব্যাখ্যা পরে দিতেছে। তো আগে তোমার তো এল মূল্যটা বের করতে হবে, তাই না? এটা যদি বেরই করতে না পারি তাহলে অবস্থান্তর মূল্য না, এটা কিভাবে ব্যাখ্যা দেবো? তো এল বের করার ক্ষেত্রে আমরা আগে যেই কাজটা করছি এখানেও সেম কাজটা করব। দেখো, আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে করতে আগাইতে থাকি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10। আমরা হচ্ছে এই 4s2টা সাধারণত হচ্ছে যে এখানে লিখে থাকি। তো 4s2টা যদি এখানে লিখে আমরা এটা আগে পরে নিয়ে যাই, 3d10, 4s2। দেখো এইখানে লাস্ট কক্ষপথটা দেখতে যেরকম, এখানেও দেখতে তোমার একই না। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি এই এল মূল্যটা কি হইতে পারে। দেখো ইলেকট্রন সংখ্যা গণ, এখানে হচ্ছে কয়টা আছে, 10টা। এখানে হচ্ছে এখানে 10টা, 10 10 20, এখানে আর এখানে মিলে হচ্ছে 10টা, টোটাল হচ্ছে 30। তো 30 ইলেকট্রন আছে আমাদের এখানে। 30 ইলেকট্রন বিশিষ্ট যে মৌল ওইটার নাম কি? 30 ইলেকট্রন বিশিষ্ট যে মৌল এটার নাম হচ্ছে তোমার হচ্ছে জিঙ্ক। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারতেছি আমাদের এই এল মৌল এটা হচ্ছে জিঙ্ক। তো আমরা এল মৌলটা খুব ইজিলি বের করে ফেলছি। এল বের করার পরে এখন হচ্ছে তোমার হচ্ছে বুঝতে হবে এটা অবস্থান্তর মৌল কিনা। তো অবস্থান্তর মৌল কিনা এটা বোঝার জন্য আগে তোমার এল অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা একটু মনে করতে হবে। অবস্থান্তর মৌল কাকে বলে আমরা একটু সংজ্ঞা লিখি, ঠিক আছে? অবস্থান্তর, অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌলের যে সংজ্ঞা এটা হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের, ডি ব্লক মৌলের আয়নের সর্বশেষ ডি অরবিটালটি আয়নের, এখানে হচ্ছে একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে হচ্ছে ডি, যেটা মুছে দিলাম। এটা হবে হচ্ছে যে সকল ডি ব্লক মৌলের আয়নের ডি অরবিটালটি আংশিক পূর্ণ থাকে, ডি অরবিটালটি
আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ কি বলতে বোঝানো হয়? পুরোপুরি পূর্ণ এটা বলতে বোঝানো হয়েছে পুরো 10টা ইলেকট্রন আছে। আর আংশিক পূর্ণ বলতে কি বোঝানো হয়? ডি এর ভিতরে 1 থেকে 9 আছে আরকি। এটা হচ্ছে 10টা কমপ্লিট আরকি। 1 থেকে 9 এর মধ্যে থাকতে পারে। আংশিক পূর্ণ থাকে তাদের অবস্থান্তর মৌল বলে। অবস্থান্তর মৌল বলে। তো এখানে আমি এই সংজ্ঞা থেকেই খুব ইজিলি হচ্ছে গ নম্বর অ্যান্সারটা দিতে পারবো। তো দেখো সংজ্ঞার মধ্যে পড়ে আমরা কি বুঝতেছি? অবস্থান্তর মৌল হওয়ার জন্য প্রথম যে কন্ডিশন এই কন্ডিশনটা হচ্ছে তোমার ডি ব্লক মৌল হইতে হবে। যে মৌলটা নিয়ে কাজ করবো এটা হচ্ছে কি হইতে হবে? ডি ব্লক হইতে হবে। ডি ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। তুমি দেখো এখানে জিঙ্কের যে ইলেকট্রোবিন্যাসটা আমরা করছি এখানে হচ্ছে এই যে ডি অরবিটালটা আছে। তার মানে এটা একটা ডি ব্লক মৌল। আমাদের যে প্রথম কন্ডিশনটা ছিল এই প্রথম কন্ডিশন অনুসারে জিঙ্ক ঠিক আছে। দ্বিতীয় কন্ডিশন কি? দ্বিতীয় কন্ডিশনটাতে যাওয়ার আগে তোমার এখানে একটা কথা খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে ডি ব্লক মৌলের আয়নের। এখানে এই কথাটা আমরা খুবই ভালোভাবে ইজিলি মিস করে ফেলি। মিস করার পরে দেখা যায় আমরা এই কোশ্চেনটাতে মার্কও পাই না। খুব ইজি কোশ্চেন তাও মার্কটা পাইতেছি না। তো কি করবা? ডি ব্লক মূলের আয়ন গঠন করতে হবে আগে। তো তোমার কাছে যে ডি ব্লক মূলটা আছে এটা ছিল জিঙ্ক। তো শুধু জিঙ্ক নিয়ে কাজ করলে হবে না। জিঙ্কটাকে আগে আয়ন বানাইতে হবে। তো জিঙ্কের যে আয়ন এটা হচ্ছে জিঙ্ক 2 প্লাস। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। জিঙ্কের ক্ষেত্রে 2 প্লাস, কপারের ক্ষেত্রে 2 প্লাস, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে হচ্ছে 3 প্লাস। এগুলো একটু মাথায় রাখতে হবে। তো জিঙ্ক 2 প্লাস এটা দ্বারা কি বোঝানো হইতেছে? জিঙ্ক 2 প্লাস দ্বারা বোঝানো হইতেছে ও হচ্ছে 2টা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। তো জিঙ্কের দেখতেছি একটু আগে আমাদের যে লাস্ট টোটাল কটা ইলেকট্রন ছিল? 30টা। 30টা থেকে যদি সে 2টা ত্যাগ করে দেয়, সে এই 2টা ত্যাগ করে দিবে। এই 2টা ত্যাগ করে দিলে তাহলে তার ইলেকট্রন বিন্যাস এখন কি হবে? 1s2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4d10 কারণ আমাদের এখানে হচ্ছে যে 4s ছিল এই 4s হচ্ছে 0 কারণ 2টি ইলেকট্রন ছেড়ে দিছে। এই জিঙ্ক আয়ন গঠনের পরে এবার তোমার হচ্ছে এই দ্বিতীয় যে কন্ডিশনটা আছে আংশিক পূর্ণ এইটার দিকে চেক করতে হবে। দেখো তো আমাদের এখানে কথা আছে হচ্ছে আয়ন গঠনের পরে ডি অরবিটালটি আংশিক পূর্ণ থাকা লাগবে। তো এখানে আমাদের যে ডি অরবিটাল আছে এটা হচ্ছে এটা 3d হবে সরি 3d 1 থেকে 9 এর মধ্যে থাকলে সে অবস্থান্তর হইতো। আমাদের দেখো এখানে 1 থেকে 9 পার হয়ে গেছে অর্থাৎ 10টা আছে এটা পূর্ণ আছে আর কি। তার মানে সে আংশিক পূর্ণ না। এই কারণে আমরা খুব ইজিলি বলতে পারি আমাদের এই জিঙ্কটা অবস্থান্তর মৌল না। তো জিঙ্ক অবস্থান্তর কেন না? কারণ হচ্ছে জিঙ্কের যে আয়ন জিঙ্ক 2 প্লাস এর যে আয়নটা এই আয়নটা এটা লেখাটা বোঝা যাইতেছে না একটু মুছে আবার সুন্দর করে লিখে দিই। তো জিঙ্ক যে আয়নটা গঠন করছে জিঙ্ক 2 প্লাস এই জিঙ্ক 2 প্লাস আয়ন অর ডি অরবিটাল আয়নের ডি অরবিটাল পূর্ণ। এই কারণে অরবিটাল পূর্ণ। এই কারণে হচ্ছে সে অবস্থান্তর মৌল নয়। সে শুধুমাত্র ডি ব্লক মৌল। ঠিক আছে? তো এই হচ্ছে তোমার ঢাকা বোর্ড 2023-এর ঘ নাম্বার কোশ্চেনটা। এটা এখানেই শেষ। এর পরবর্তীতে আমরা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর ঘ নাম্বার কোশ্চেনটা তোমাদের কাছে সলভ করে দিতেছি। ঠিক আছে? তো এটা এইটুকুই থাক।